আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। আমি আওয়ামী লীগ করি, অবশ্যই আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। আপনি যতবার মব করবেন, হ্যাঁ আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, আপনি যতবার মব করবেন, আপনি যতবার পিটায় মানুষকে মারবেন, আপনি যতবার মিথ্যা মামলা দায়ের করবেন, আপনি যতবার তাদের মতন মানুষের বিরুদ্ধে খুনের মামলা দিবেন, তো এগুলা না, আপনি যতবার এগুলা করবেন আপনি ততবার আপনার কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগের শক্তিশালী করবেন। লিখা রাখেন। যাই হোক, আওয়ামী লীগ নিয়ে আসলে আমাদের দর্শকদের প্রশ্নের শেষ নাই। একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কারণ তারা মজলুম, সেই জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মন্তব্য করবেন কিনা যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগ যখন ক্ষমা চায় নাই, বা আওয়ামী লীগ কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে কিনা, আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এইটা ভবিষ্যতের ফ্যাসিস্ট যদি কেউ হয়ে উঠতে চায় সেইটার পথ উন্মুক্ত করবে কিনা? আচ্ছা দেখুন, এখানে অনেকগুলো বিষয়। আওয়ামী লীগ ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়া না চাওয়াটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ডিসিশন। ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, এটা সময় বলবে, এবং এটার মূল্য তার রাজনীতির মাধ্যমেই চুকাতে হবে। কিন্তু এখন তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেবেন কিনা, বা তাকে বন্দী হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন, কিংবা আপনি যেহেতু এটা একটা পলিটিক্যাল পার্টি, সো তার সে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা আপনি কি মানুষের হাতে ছাড়বেন, নাকি এটা আপনি ক্ষমতার বলে আপনি ঠিক করবেন যে আমি ঠিক করে দিলাম যে ওরা এখন রাজনীতি করতে পারবে না, আমি ঠিক করে দিলাম যে ওরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন এটা কি মানে আমরা নির্বাহী আদেশ দিয়ে, যেহেতু এখন ক্ষমতা আমরা পেয়ে গেছি, আমরা ঠিক করব? যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশ কোনো ওয়ার্স অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী, সেনাপ্রধান সবসময়, আমাদের যিনি সেনাপ্রধান এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, শেখ হাসিনার সময়ও তিনি ছিলেন, সেই সেনাপ্রধান সবসময় বলে এসেছিলেন যে নির্বাচিত সরকার এলে, মানে 5 আগস্টে ঘটনার পরে নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এখনো যায়নি যে সেনাবাহিনী, এর কারণ কি বলে মনে হয়? অনেকে এই যুক্তি দিচ্ছে যে আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই, নির্বাচিত সরকার আসছে, 2 মাসের বেশি সময় হলো, ফেব্রুয়ারি 17 না, মার্চ এপ্রিল, হ্যাঁ 2 মাসের বেশি সময়, 2.5 মাসের মতো সময় আছে। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাককে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, 1। 2 হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে, হ্যাঁ, লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম, শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সব কিছু নিয়ে আপনি এইটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন, এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা হইতে পারে, যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ ইন্ডিয়ার থেকে বাইরে হয়ে আমেরিকার খুবই ভালো, তাই বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান, বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, আমি দীর্ঘ সময়ে এটা নিয়ে ভেবেছি যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের
যে কোনো বিদেশি চুক্তি যদি সেটা গোপনীয় না হয়ে থাকে সংসদে প্রেজেন্ট করতে হবে। কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা আমরা কেউ দেখি না। এক, দুই হলো এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি দুটি কারণে। এক হচ্ছে একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। দুই, এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো, সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। তো সেই ট্যারিফটার উপরে না, ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এইবার আসেন আমার ক্ষমতা প্রসঙ্গে। আমি সংসদ মুলতুবি চাইতে পারতাম, কিন্তু ইতিহাস বলে 2-3টা ইনসিডেন্টের বাইরে সংসদ মুলতুবি হয় না। সো আরেকটা থাকতে পারে যে আমরা স্বল্প সময় আলোচনার জন্য 68 বিধিতে আমি নোটিশ দিতে পারতাম, যেটা স্পিকার মিন করেছেন যে আপনি নোটিশ দেন। আপনি জানেন এই নোটিশটা আমার 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। আপনি আমার বাইরে, আমি আপনাকে আজকে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি, আপনি আর একটা সংসদ সদস্য জোগাড় করে দেন, একটা, 5টা তো পারবই না, আমার বাইরে আপনি একটা জোগাড় করে দেন যে সংসদে এই চিঠিটা স্পিকারকে দেবে যে এটা নিয়ে একটা স্বল্প সময়ে আলোচনা। আমার মনে হয় যে এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে, যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে, চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যেই চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুইজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি, তো ওনারা দুইজন এটাকে ভালো বললেই পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, আমার কপালই হলো শত্রু তৈরি করার কপাল, বুঝছেন খালেদ ভাই? আমি আরেকটু শত্রু তৈরি করি। বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, কারণ আনবে না, কারণ যেটাও বিএনপি আনবে না, এটা তো বুঝতেই পারতেছেন। জামাতে ইসলাম পাগল হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করলে খুবই ভালো হবে। আমি জুলাই সনদের বিপক্ষে না, আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার উপরে আমি ওই শহীদ মিনার বহুত কিছু, আমি এগুলো ক্রেডিট ক্লেম করার ওই মানে শ্যালো পলিটিক্স বাদ দেই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই যে ভয়াবহ একটা চুক্তি, যেই চুক্তিটা আপনার সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলতে পারে, আপনি তেল আনবেন কোথা থেকে সেটার জন্য তার পারমিশন লাগবে, এবং লাগছে। রাশিয়া থেকে পারে নাই তেল আনতে। আচ্ছা, আপনি মানে যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, এগুলোর যুদ্ধ সরঞ্জাম কোথা থেকে কিনবেন, কম দামে কোথায় পাচ্ছেন, বা আপনি একটা কম্পিটিটিভ ভ্যালুতে যাবেন, এই সুযোগ আপনার নাই এই চুক্তি অনুযায়ী। আরো বহু সমস্যা আছে। আমরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হব, আর সেখানে আমেরিকা যেই ইয়েতে অল্প কয়েকটা, এবং এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলবো তখন বলা হবে যে ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে প্রশ্ন করা হচ্ছে, যে ভাই তাহলে সংসদে আলোচনা কর, তাহলে তো বুঝে যাবে না যে চলেন 350 টাকার আলু খাই এখন বৈশা এখন আমরা আমেরিকান আলু খাবো, ফাইন। আচ্ছা, এখন আপনি আমারে বলেন, জামাত কিন্তু আগেই হাত ধুয়ে ফেলছে, আমরাই চুক্তিতে হ্যাঁ বলি নাই, তো বলো নাই তো, তাইলে যে 1.5 মাস সংসদ চললো একবারও তুললো না, তোমরা এইটা তুললা না কেন? এবং এইটার ব্যাপারে তারা কোনো, এবং আপনি যে বলছেন যে আমরাও মামুরা, এটার একটা, আমার কাছে মনে হয় যে এটাও একটা প্রমাণ। দেখেন, আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, এখন বলা উচিত বেশ কিছু, এখন মানে আমি বলা উচিত আছে বেশ কিছুদিন ধরে আপনি আসলে বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি বা সরকারে আসার পরে যে বিএনপি, তাকে আপনি সমালোচনা করছেন, মানে তীব্র সমালোচনাই করছেন। আপনার কি মনে হয় যে বিএনপির রাজনীতি যে আপনি এর আগে করেছেন বা এতদিন করেছেন, সেটা কি ভুল ছিল? আপনার মনে থাকবে বিএনপি পাওয়ারে আসার আগে যেই 17 মাস আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, সেই সময়টাতেও
আমি বিএনপির নানান রকম চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য নানান রকম অপকর্ম, এই সকল কিছুর বিরুদ্ধে কথা বলেছি। সো আমার নিজের কাছে মনে হয় যে আমি সবসময় আমার নিজের কাছে সৎ থাকবার চেষ্টা করেছি। সো এই সৎ থাকতে গিয়ে আমি হয়তো স্টাবলিশমেন্টের বিরোধিতা করেছি, এখন স্টাবলিশমেন্টে যখন যে থাকে দেখা গেছে কথাগুলো তার পছন্দ হয়নি, ব্যাপারটি আসলে এতটুকুই। মব নিয়ে যখন কথা বললেন তখন আমি আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল সাক্ষাৎকার, আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে যে আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনের কথা বলছিলেন। এখনকার ঘটনা এই সরকারের কোনো অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার ভিতরে মব করা হচ্ছে, যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি। অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, ঠিক এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে, হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও লোক জড়ো করো, কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো, কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো, কাউকে চেয়ার থেকে সরাই দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ, যদি না আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই, আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি, হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো, মানে কিছুটা ক্রেডিট তাদের ঝুলিতে গিয়ে জমা হইতো যে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। সে আমাদের দলের বাইরে চলে গেছে, সে স্বতন্ত্র এমপি, কিন্তু আমরা তার বিরুদ্ধে হওয়া কোনো অন্যায়কেও মানব না। ইটস আ ভেরি বিউটিফুল মেসেজ ফ্রম দি গভর্নমেন্ট সাইড। কিন্তু আপনার ব্যাপারে কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আপনার ব্যাপারে এইসব সিদ্ধান্ত নেওয়া তো মুশকিল, কারণ আছে আপনি তো একাই 100, আপনি তো ডিসি সাহেবকে ধমকান, তাকে আঙ্গুল তুলে বকা দেন, তাকে মানে বাদ করে দেন। মানে এখন আসলে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে থেকে আপনার বিরুদ্ধে আক্রমণটা আপনি ইনিশিয়েট করেছেন কিনা সেইটাও তো একটা, পরের আমি ইনিশিয়েট করেছি, উনি দেন অ্যান্ড দেন বিষয়টা অ্যাড্রেস যদি করতেন, পুলিশকে ফোন করতেন। আর আজকালকার দিনে না খালেদ ভাই, বিশ্বাস করেন, ওই আমার ম্যাজিস্ট্রেটকে বুড়া আঙ্গুল দেখানো যেমন লুকানো যায় না, আবার একই ভাবে ওই আমার কিছু ইনিশিয়েট আমি করলাম কিনা সেটাও লুকানো যায় না। আর বিশেষ করে স্পটলাইটের নিচে যারা থাকে তাদের তো আরো কিছু লুকানো যায় না। সো এইটা বোধহয় এমন কোন রকেট সায়েন্স হইতো না যে ইনিশিয়েটটা কে করলো, কেন হইলো, কোথায় হইলো। এটার ভিডিও ফুটেজ, মানে স্টিল ছবি হাজার হাজার ফেসবুকে ভাষা বেড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি কি, এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই, 222টা সিট আছে, তারপর হচ্ছে যারা আছে তারা মামুরা আছে, তারা আপনি একজন, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই জন্য আমি আমার সংসদের প্রথম দিন বলছিলাম, আমরা ফিজিক্সে ব্রুট মেজরিটি ইজ আ ভেরি ব্যাড সিগন্যাল। আপনি বুঝেন? জি জি জি। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষে কথা বলছেন, ব্যাপারটা কি এরকম? যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করবো? মানে অনেকে এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়ে করবো কেন জানেন? হ্যাঁ জি বল। না 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 না, কখনো না। জি, ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না,
ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল?